ভাবো তো কেমন হবে যদি কখনো আমাদের পৃথিবী পৃষ্ঠে কোটি কোটি বছর পুরনো প্রাণীরা উঠে আসে, যেগুলো মূলত আমাদের আর্থের ইকোসিস্টেমকে রক্ষা করত। কিন্তু যখন এই সকল প্রাণীরা তাদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই করতে থাকে, তখন পুরো মানব জাতি ভয়াবহ একটা বিপর্যয়ের সম্মুখীন হয়। তো এটি মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা, যেখানে আমরা এই সকল মনস্টারদের মধ্যে একটা এপিক লেভেলের ফাইট দেখতে পারবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমাদের 2014 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে গডজিলা এবং মুটোর অনেক ভয়াবহ লেভেলের একটা ফাইট হয়, যাদেরকে আমরা টাইটান নামে চিনি। এবং এখানে আমাদের কিছু ক্যারেক্টারকে দেখানো হয়, যারা হচ্ছে মার্ক, এমা এবং এমার কোলে রয়েছে তার মেয়ে ম্যাডিসন। তাদের একটি ছোট ছেলেও ছিল, যার নাম ছিল অ্যান্ড্রু, যে কিনা তখন হারিয়ে গিয়েছিল। এবং এর পরের থেকে মার্ক এই সকল বড় বড় মনস্টারদের একেবারে পছন্দ করতে পারে না। এরপরে অনেক বছর কেটে যায় এবং আমাদের ম্যাডিসনকে দেখানো হয়, যে কিনা অনেক বড় হয়ে গিয়েছে এবং সে তার মায়ের সঙ্গে থাকে। এবং তারা দুজনেই মোনার্কের সদস্য। মোনার্ক এমন একটা অর্গানাইজেশন যারা মূলত এই সকল বড় বড় মনস্টার অর্থাৎ টাইটান্সদের নিয়ে রিসার্চ করে। এমা বর্তমানে মোনার্কের আউটপোস্ট নাম্বার 61-এ রয়েছে, যেটা কিনা চায়নার ইউনানের রেইন ফরেস্টের মধ্যে অবস্থিত, যেখানে একটি পুরানো পিরামিড রয়েছে। এবং এই পিরামিডের মধ্যে তারা একটি মনস্টারের উপরে রিসার্চ করছিল, যেটা কিনা অনেক বছর ধরে এখানে সুপ্ত অবস্থায় রয়েছে। হঠাৎ করে সেখানে একদিন ভূমিকম্প দেখা দেয়, ফলে ম্যাডিসন এবং এমা দ্রুত তাদের ল্যাবে যায় এবং সেখানে গিয়ে অবাক হয়ে অনেক বড় একটা ডিমের দিকে দেখতে থাকে, যার মধ্যে থেকে মথরা বের হয়, যেটা কিনা একটি টাইটান ছিল। কিন্তু হঠাৎ করে মথরা নার্ভাস হয়ে পড়ে এবং সকলের উপরে আক্রমণ করতে শুরু করে। সায়েন্টিস্টরা মথরাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এমা তাদেরকে কোনো কিছু করতে নিষেধ করে এবং তার কাছে আমরা একটা ডিভাইস দেখতে পাই, যে ডিভাইসটার নাম ছিল অর্কা। এমা রিস্ক নিয়ে মথরার কাছে গিয়ে অর্কাকে অ্যাক্টিভেট করে দেয় এবং অর্কার থেকে এমন এক ধরনের আলফা ফ্রিকোয়েন্সি বের হয়, যার ফলে মথরা কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়। আমরা দেখতে পাই ম্যাডিসন ওই জন্তুটিকে স্পর্শ করছে, কিন্তু ওই জন্তুটি তাকে কিছুই বলছে না। এই চমৎকার দেখতে জন্তুটি বর্তমানে তার কোকুন স্টেজে রয়েছে এবং কিছুদিনের মধ্যে এটা তার পূর্ণ আকার ধারণ করবে, যেমনটা শুয়োপোকার থেকে প্রজাপতি জন্ম নেয়। কিন্তু হঠাৎ করে সেখানে কিছু টেররিস্ট আক্রমণ করে দেয় এবং সেখানে তারা সকল সায়েন্টিস্টকে মেরে ফেলে এবং তারা এমা এবং তার মেয়ে ম্যাডিসনকে কিডন্যাপ করে নিয়ে যায়। একই সাথে তারা ওই অর্কা নামক ডিভাইসটিও তাদের সাথে নিয়ে যায়। আসলে এরা ছিল একটা ইকো টেররিস্ট গ্রুপ, যারা কিনা এই সকল টাইটান্সদেরকে মুক্ত করে দিতে চায়। আসলে এই সকল টাইটান্সদের শরীর থেকে এক ধরনের রেডিয়েশন নির্গত হয় এবং এই রেডিয়েশন আমাদের আর্থের ইকোসিস্টেমকে রিকভার হতে সাহায্য করে। এবং এই কারণে এই টেররিস্ট অর্গানাইজেশন এই টাইটান্সদের মুক্ত করে দিতে চায়, যাতে করে তারা যাতে আমাদের এই পৃথিবীকে আবার সে প্রস্তর যুগে ফেরত নিয়ে যেতে পারে। এবং একই সাথে এই টেররিস্ট গ্রুপ ব্ল্যাক মার্কেটে এই সকল প্রাণীদের ডিএনএ বিক্রি করে। অন্যদিকে মোনার্কের টপ সায়েন্টিস্টরা ওয়াশিংটন ডিসিতে একটি হিয়ারিং অ্যাটেন্ড করতে যায়, যেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির লিডাররাও ছিল। এখানে মোনার্কের সায়েন্টিস্টরা ওয়ার্ল্ড লিডার্সদের বোঝানোর চেষ্টা করে যে আমাদের পৃথিবীর ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য এই সকল টাইটান্সরা অনেক বেশি জরুরি। কিন্তু সেখানকার বেশিরভাগই টাইটান্সদের বিরুদ্ধে ছিল। সেখানকার বেশিরভাগ লিডার্সরাই মনে করে এই সকল টাইটান্সদেরকে মেরে দেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। কিন্তু ঠিক তখনই মোনার্কের এক সদস্যের ফোনে মেসেজ আসে চায়নায় ঘটা আক্রমণের বিষয়ে। ফলে তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং কিছুক্ষণ পরে তারা একটি চপার নিয়ে মার্কের কাছে চলে আসে। মার্ক ছিল একজন প্রাক্তন মোনার্কের সদস্য। তারা তার কাছে সাহায্য চাইতে আসে, কেননা ওই টেররিস্ট গ্রুপ অর্কা নামক ওই ডিভাইসটা তাদের সঙ্গে নিয়ে গেছে, যার মাধ্যমে আমাদের এই পৃথিবীতে যে সকল টাইটান্সরা এখনো সুপ্ত অবস্থায় রয়েছে তাদেরকে তারা জাগিয়ে তুলতে পারে। এখানে আমরা জানতে পারি মার্কই এক সময়ে এই অর্কা নামক ডিভাইসটা বানিয়েছিল, কিন্তু সে তখন এই ডিভাইসটা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তার ওয়াইফ আবারও অর্কাকে রিপেয়ার করে ইউজ করছে। সে ফার্স্টে তাদেরকে হেল্প করার জন্য রাজি না হলেও তার ওয়াইফ এবং মেয়ের কথা শুনে সে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। তারা মার্ককে অন্য আরেকটা জায়গায় নিয়ে যায়। এটা হচ্ছে মোনার্কের আউটপোস্ট নাম্বার 54, যেটা বারমুডাতে অবস্থিত। এটা মেইনলি একটা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি, যেটা বানানো হয়েছিল গডজিলার উপরে নজর রাখার জন্য। সেখানে তারা সকলে মিলে ডিসকাস করতে থাকে যে কিভাবে অর্কা নামক ওই ডিভাইসটা তারা রিট্রিভ করবে। তারা সেখানে মার্ককে জানায় মথরা ইকো টেররিস্ট গ্রুপের হাত থেকে
পালিয়ে এখন বর্তমানে অনেক দূরে একটা ঝর্ণার পিছে লুকিয়ে রয়েছে। তারা জানে ইকোটেরিস্ট গ্রুপের লিডার জোনা মথরাকে ক্যাপচার করতে চায়, কিন্তু মার্কের মনে হয় এটা আসলে একটা জাল। যেহেতু তাদের কাছে এখন অর্কা রয়েছে, তারা সেটাই ইউজ করে যে কোনো সময় পৃথিবীর অন্য সকল টাইটান্সদেরকেও মুক্ত করে দিতে পারে। কিন্তু সেখানে থাকা সায়েন্টিস্টরা তার কথা মানতে চায় না। এরই মধ্যে এমা এবং ম্যাডিসনকে অ্যান্টার্কটিকার মোনার্কের অন্য আরেকটা বেজে নিয়ে আসা হয়। তারা সেখানে থাকা মোনার্কের এমপ্লয়ীদের মেরে ফেলে, যাতে করে তারা টাইটান গিদোরার অ্যাক্সেস পেয়ে যায়, যাকে মনস্টার জিরো বলা হয়। এটা আরেকটা নামও রয়েছে, যেটা হচ্ছে কিং গিদোরা, যেটা বর্তমানে বরফের মধ্যে আটকে রয়েছে। জোনা নিজের লোকেদের অর্ডার করে বরফে ড্রিল করে এক্সপ্লোসিভ ফিট করার জন্য। এদিকে এমা অর্কাকে রেডি করতে থাকে। আন্ডার ওয়াটার বেজে সকলেই লক্ষ্য করে পুরো বেসটা শেক করছে। তখনই তাদের টিম খেয়াল করে একটা টাইটান তাদের খুব কাছে চলে এসেছে। মার্ক সকলকে বলে অ্যাটাক না করার জন্য, তা নাহলে এর পরিণতি অনেক খারাপ হতে পারে। এরপরে বেজের কভার খুলে দেওয়া হয়, যাতে করে টাইটানের মনে হয় মানুষ তার জন্য কোনো থ্রেট নয়। কিন্তু তারা এটা দেখে অবাক হয়ে যায় যে বেজের বাইরে টাইটানদের কিং গডজিলা রয়েছে। তারা তো সকলে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু গডজিলা তাদের উপরে কোনো রকম কোনো অ্যাটাক করে না, বরং সেখান থেকে চলে যায়। এরপরে তারা গডজিলার রুট ট্র্যাক করার চেষ্টা করে এবং তারা দেখতে পায় গডজিলা বর্তমানে তাদের অ্যান্টার্কটিকার বেজের দিকে যাচ্ছে। ফলে পুরো টিম অ্যান্টার্কটিকার বেজের জন্য রওনা হয়। মার্ক সকলকে বুঝিয়ে বলে গিদোরা আসলে গডজিলার সব থেকে বড় দুশ্মন। তারা অতীতেও অনেকবার ফাইট করেছে এই পৃথিবীতে নিজেদের ডমিনেন্স জমানোর জন্য। শেষমেশ তারা অ্যান্টার্কটিকার বেজে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছাতে জোনার লোকেরা তাদের উপরে আক্রমণ করে। কিন্তু যখনই মার্ক ভিডিও ফিডের মাধ্যমে তার পরিবারকে দেখে, তখনই সেই গান ফায়ারের মধ্যে সেখানে চলে যায়। এদিকে মোনার্কের স্নাইপার, যার কাছে ডেটোনেটর ছিল, তাকে মারতে সাকসেসফুল হয়। মার্ক এমা এবং মেডিসনকে তার সঙ্গে আসতে বলে, কিন্তু এমা ডেটোনেটর উঠিয়ে নেয় এবং এক্সপ্লোসিভ গুলো অ্যাক্টিভেট করে দেয়। ফলে গিদোরা যে বরফের মধ্যে আটকে ছিল সেই বরফটা ভেঙে যায়। ফলে সকলেই ভয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। সকলেই সেখান থেকে ভয়ে পালাতে থাকে, কিন্তু এমা যাওয়ার আগে অর্কার সাহায্যে গিদোরাকে সম্পূর্ণভাবে জাগিয়ে দিয়ে যায়। গিদোরা জাগার পরে সেখানে সবকিছু তছনছ করতে থাকে। সোলজার্স গিদোরার উপর ফায়ার করে, কিন্তু কোনো লাভই হয় না। গিদোরা তার মুখ থেকে এমন এক ধরনের বায়ো ইলেকট্রিক বিম ফায়ার করে, যার কারণে সেখানে কিছু লোক ভস্ম হয়ে যায়। মোনার্কের লোকেরাও সেখান থেকে বেরোবে, কিন্তু তখনই গিদোরার অ্যাটাকের কারণে তাদের সকল ইকুইপমেন্ট খারাপ হয়ে যায় এবং তারা সেখানে খুব বাজেভাবে ফেসে যায়। গিদোরা তাদের সকলের উপরে আক্রমণ করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে গডজিলা চলে আসে। তাদের দুজনের মধ্যে আমরা জোস লেভেলের একটা ফাইট দেখতে পাই, কিন্তু গিদোরা এতটাই পাওয়ারফুল ছিল যে গডজিলা তার সাথে পেরে উঠছিল না। কিন্তু তখনই সেখানে আর্মি চলে আসে এবং মনস্টার জিরোর উপরে অর্থাৎ গিদোরার উপরে মিসাইল ফায়ার করতে থাকে। ফলে গিদোরা সেখান থেকে উড়ে অন্য আরেকটা জায়গায় চলে যায়। তখন মার্ক সেখানে উপস্থিত সকলকে জানায় তার ওয়াইফ এবং মেয়েকে কিডন্যাপ করা হয়নি, বরং তারা নিজেরাই এই টেরোরিস্ট অর্গানাইজেশনে জয়েন করেছে। কিন্তু ঠিক তখনই এমা তাদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সে আসে এবং সেখানে সে জানায় তাদের আসল উদ্দেশ্যটা কি। সে মনে করে মানুষেরা নিজেদেরকে অনেক সুপিরিয়র মনে করে, কিন্তু আসলে এটা না, বরং এই পৃথিবীটা টাইটান্সদের, যারা মানব সভ্যতার অনেক আগে থেকেই আছে। এমা বিশ্বাস করে এই টাইটান্সরা পৃথিবীর এনভায়রনমেন্টকে আবারও আগের মতো করে তুলতে পারবে। তারা আমাদের এই পৃথিবীর নেচারের একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে, যার কারণে সে এই প্রাণীগুলোকে রিলিজ করে দিচ্ছে। এমা জানায় যেখান যেখান দিয়ে এই প্রাণীগুলো গেছে সেখানে সেখানে নতুন লাইফ সোর্স তৈরি হয়েছে, অর্থাৎ নতুন নতুন গাছপালা, নতুন প্রজাতির উদ্ভিদ, এক কথায় বলতে গেলে নতুন প্রাণের উদ্ভব হয়েছে। সকলে তার এই কথাগুলো শুনে অনেক রেগে যায়, কেননা এই কাজগুলো করলে শেষ পর্যন্ত মানুষরা কোথায় যাবে। এমা জানায় মোনার্ক অনেকগুলো আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়েছে, যেখানে মানুষেরা এই প্রাণীগুলোর হাত থেকে সেফ থাকতে পারবে। এটা বলে সে ডিসকানেক্ট করে দেয়। তখন তারা এমাকে ট্র্যাক করে দেখতে পায় এমা এখন বর্তমানে মেক্সিকোতে তাদের অন্য আরেকটা বেজে রয়েছে, যেখানেও কিনা অন্য আরেকটা টাইটান সুপ্ত অবস্থায় রয়েছে এবং তারা খেয়াল করে দেখে গডজিলাও এখন মেক্সিকোর দিকে এগোচ্ছে। এদিকে এসব কিছু মেডিসনের কাছে খারাপ লাগতে থাকে, কেননা প্রচুর সাধারণ মানুষ মারা যাচ্ছিল এতে। এমা কারোর কোনো কথাই শোনে না, সে অর্কাকে অ্যাক্টিভেট করে দেয় এবং সেখানে অনেক বড় একটা এক্সপ্লোশন হয় এবং সেখান থেকে একটা টাইটান বেরিয়ে আসে, যার নাম ছিল রোটান। তার পুরো গায়ে থেকে লাভার মতো আগুন বেরোচ্ছিল এবং এই মনস্টারটা যেখান দিয়ে উড়ে যাচ্ছিল সম্পূর্ণ জায়গাটাই ধ্বংস হয়ে যাচ্ছিল এর ডানার হাওয়ার কারণে। প্রচুর সাধারণ মানুষ সেখানে মারা যায়। এরপরে সেখানে মোনার্কের লোকজন ফাইটার জেট নিয়ে উপস্থিত হয়। তারা ফাইটার জেটের সাহায্যে এই মনস্টারটাকে মারার চেষ্টা করে। তারা মনস্টারটার উপরে মিসাইল ফায়ার করে, কিন্তু মিসাইলগুলো মনস্টারটার কোনো ক্ষতি করতে পারে না। এদিকে মনস্টারটা তাদের ফাইটার জেটগুলো একে একে ধ্বংস করতে থাকে, কিন্তু তখনই তারা খেয়াল করে ওই মনস্টার
মনস্টারটার দিকে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। কিন্তু এটা খুবই আনইউজুয়াল ছিল, কেননা কখনোই একটা ঘূর্ণিঝড় এত দ্রুত এগোতে পারে না। তারা ভালোভাবে অবজার্ভ করার পরে বুঝতে পারে এটা আসলে মনস্টার জিরো, অর্থাৎ কিং গিদোরা। এতে সবাই অনেক অবাক হয়ে যায়, কেননা একটা মনস্টার কিভাবে আর্টিফিশিয়াল ঝড় তৈরি করছে, অর্থাৎ ওয়েদারকে কিভাবে ম্যানিপুলেট করছে। তারা ওই মনস্টারটাকে মারতে ব্যর্থ হয়, কিন্তু এরই মধ্যে সেখানে কিং গিদোরা এসে উপস্থিত হয় এবং আমরা কিং গিদোরা এবং রন্ডার মধ্যে একটা জোস লেভেলের ফাইট দেখতে পাই। কিন্তু গিদোরা এতটাই পাওয়ারফুল ছিল, রন্ডা তার সাথে পেরে ওঠে না এবং গিদোরা ওই মনস্টারটাকে হারিয়ে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। রোডানের সেখান থেকে যাওয়ার পরে গিদোরার নজর মোনার্কের ফাইটার জেটগুলোর উপরে পড়ে এবং সেগুলোর পিছু নিতে থাকে। গিদোরা তাদের উপরে আক্রমণ করবে, তখনই সেখানে গডজিলা এসে উপস্থিত হয় এবং গডজিলা গিদোরাকে নিয়ে সমুদ্রের মধ্যে চলে যায়। এদিকে মোনার্কের কাছে আর্মির তরফ থেকে কল আসে, তারা সেখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে বলে। তারা এমন একটা ওয়েপন ক্রিয়েট করেছে যার সাহায্যে তারা একই সঙ্গে দুটো টাইটানকে মারতে পারবে, যার নাম অক্সিজেন ডিস্ট্রয়ার। কিন্তু মোনার্কের টপ সায়েন্টিস্ট সেরিজাওয়া এতে একেবারেই রাজি হয় না, কেননা সে দীর্ঘদিন ধরে গডজিলার উপরে রিসার্চ করছে। সে চায় না গডজিলা মরুক, কেননা গডজিলা কখনোই কোনো মানুষের ক্ষতি করে না। কিন্তু বর্তমানে এখন সবকিছু তাদের হাতের বাইরে চলে গেছে, ফলে আর্মিরা সেই ওয়েপনটি অ্যাক্টিভেট করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ওয়েপনটা এসে ওই মনস্টারটার গায়ের উপরে লাগবে। আমরা দেখতে পাই গডজিলা গিদোরার একটি মাথা ছিঁড়ে ফেলেছে, কিন্তু ঠিক তখনই ওই ওয়েপনটা এসে তাদের গায়ের উপরে পড়ে এবং একটা বিশাল বড় এক্সপ্লোশন হয়। 2 মাইল রেডিয়াসের মধ্যে যত প্রাণী ছিল সব মারা যায়। ফলে সকলে মনে করে দুটো মনস্টারই হয়তো মারা গেছে, কেননা গডজিলার তরফ থেকে কোনো রেডিংস পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঠিক তখনই গিদোরা পানির মধ্যে থেকে বেরিয়ে আসে এবং সেটা গিয়ে ভলকানোর উপরে বসে এবং আমরা দেখতে পাই গিদোরার কাটা মাথাটা আবারও রিজেনারেট করছে, অর্থাৎ যেটা গডজিলা ছিঁড়ে দিয়েছিল। গডজিলা যাওয়ার পরে গিদোরা কিং এর জায়গা নিয়ে নেয় এবং অনেক জোরে রোয়ার করে, যেটা শুনে পুরো পৃথিবীতে যতগুলো টাইটান ছিল সবগুলো জেগে ওঠে। পুরো পৃথিবীতে সব জায়গায় ডিজাস্টার ছড়িয়ে পড়ে। এদিকে ঝর্ণার পেছন থেকে মথরা বেরিয়ে আসে এবং সেটা এখন কোকুন থেকে তার পূর্ণ রূপ ধারণ করেছে। তার এখন অনেক সুন্দর পাখা বেরিয়েছে, যেটা দেখে সেখানে থাকা সকলেই অনেক অবাক হয়ে যায়। এদিকে দুনিয়াতে চলা ডিজাস্টার দেখে আমার অনেক খারাপ লাগে এবং তার মেয়েও তাকে মনস্টার বলতে থাকে। এদিকে মোনার্কের সকলে অনেক অবাক হয়েছিল, কেননা একটা মনস্টারের মাথা ছিঁড়ে যাওয়ার পরেও সেটা কিভাবে রিজেনারেট হতে পারে। তখন তারা পুরনো কিছু বই ঘেটে জানতে পারে অনেক আগে পৃথিবীতে একটা অ্যাস্টেরয়েড এসে পড়েছিল এবং সেটার মধ্যে থেকে 3 মাথাওয়ালা এই জন্তুটি বেরিয়েছিল, অর্থাৎ কিং গিদোরা। এবং কিং গিদোরা আমাদের এই পৃথিবীতে যে সকল টাইটান্সরা রয়েছে তাদের উপরে ডমিনেট করত এবং ওই পুরাতন বইয়ের মধ্যে একটা ছবি ছিল যেখানে রোডান কিং গিদোরার সামনে মাথা নত করে রয়েছে। এক কথায় বলতে গেলে কিং গিদোরা আসলে একটা এলিয়েন এবং এটা একটা এপেক্স প্রিডেটর যেটা টাইটান্সদের উপরে ডমিনেট করত। এদিকে মথরা এসে সমুদ্রের উপরে উঠতে থাকে এবং এটা সম্ভবত গডজিলাকে ডাকার চেষ্টা করছিল। সকলে তো মথরাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা একটা মনস্টার এতটা চমৎকার কিভাবে দেখতে হয়। আমরা সায়েন্টিস্টদের থেকে জানতে পারি মথরাকে আসলে কুইন অফ দ্য টাইটান্স বলা হয়, অর্থাৎ টাইটান্সদের রানী। সেটা গডজিলার সাথে কথা বলার চেষ্টা করছিল, যেটা সমুদ্রের নিচে এখনো বেঁচে আছে এবং সমুদ্রের নিচে নিজেকে রিকভার করার চেষ্টা করছিল। মার্ক বোঝা যায় তাদের যদি গডজিলাকে বাঁচাতে হয় তাহলে তাদেরকে মথরার হেল্প করতে হবে, যেহেতু এই মনস্টারগুলো বেশিরভাগই রিকভার করার জন্য এবং সার্ভাইভ করার জন্য রেডিয়েশনকে অ্যাবসর্ব করত। তাই তারা ডিসাইড করে গডজিলার সামনে একটা নিউক্লিয়ার বোমা ব্লাস্ট করবে, যার রেডিয়েশনকে অ্যাবসর্ব করে গডজিলা তাড়াতাড়ি রিকভার হতে পারবে। তাই তারা সাথে সাথে সাবমেরিন নিয়ে সমুদ্রের নিচে চলে যায়, কিন্তু তাদের সাবমেরিনটা হঠাৎ করে পানির একটা ঘূর্ণির মধ্যে আটকে যায় এবং তারা গিয়ে পৌঁছায় হলো আর্থে এবং তারা লক্ষ লক্ষ বছর পুরনো একটা সিভিলাইজেশন দেখতে পাই যেটা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। আমরা সেখানে দেখতে পাই গডজিলাকে সবাই পুজো করছে এবং একই সাথে গডজিলা এবং কিং গিদোরার মধ্যে শত্রুতার একটা নিদর্শন দেখানো হয়। তবে সেই পানির নিচে এতটাই রেডিয়েশন ছিল যে তাদের ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো খারাপ হয়ে যাচ্ছিল এবং একই সাথে তাদের যে নিউক্লিয়ার বোমাটা ছিল সেটাও অকেজ হয়ে পড়ে। এখন তারা যদি এই নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট করতে যায় তাহলে তাদের মধ্যে থেকে একজনকে এখানে থেকে ম্যানুয়ালি নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট করতে হবে। এতে ডক্টর সেরিজাওয়া নিজের লাইফ স্যাক্রিফাইস করে। সে একটা স্পেশাল স্যুট পরে গডজিলার কাছে যায় এবং সেখানে নিউক্লিয়ার বোমাটা রেখে নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট করে দেয়, ফলে সে সেখানেই মারা যায়। এদিকে ম্যাডিসন তার মায়ের কাছ থেকে অর্কা নামক ওই ডিভাইসটা নিয়ে ওই ফ্যাসিলিটি থেকে পালিয়ে যায় এবং সে একটি স্টেডিয়ামে এসে পৌঁছায়। সেখানে অর্কা নামক ওই ডিভাইসটা সে স্টেডিয়ামের মাইকের সাথে কানেক্ট করে এবং সে
এই ডিভাইসটা অ্যাক্টিভেট করে দেয়, ফলে যে সকল প্রাণীগুলো পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল তারা থেমে যায়। কিং গিদোরা বুঝে যায় এই প্রাণীগুলো তার অর্ডার ফলো করছে না, ফলে সে খুঁজতে থাকে তার উপস্থিতিতে কে এই টাইটান্সদেরকে অর্ডার করছে। তখন সে ম্যাডিসনকে দেখতে পায়, ফলে সে তার ইলেকট্রিক বিম ফায়ার করতে শুরু করে। ম্যাডিসন কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ফেঁসে যায়। গিদোরা যখনই তার উপরে একটা ইলেকট্রিক বিম ফায়ার করবে তখনই সেখানে গডজিলা এসে উপস্থিত হয় এবং আসার সাথে সাথে গডজিলা গিদোরার উপরে একটা অ্যাটমিক ব্রেথ ফায়ার করে, কিন্তু এতে গিদোরার কিছুই হয় না। তখনই সেখানে আর্মি চলে আসে, একই সাথে মথরা চলে আসে। তারা সকলে মিলে গিদোরার উপরে আক্রমণ করতে থাকে এবং গডজিলা গিদোরার উপরে এক পর্যায়ে ভারী পড়তে থাকে। এর মধ্যে সেখানে গিদোরার আরেকটা চেলা রোডেন চলে আসে এবং মথরার উপরে আক্রমণ করতে থাকে, ফলে মথরা এবং রোডেনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এই সময় তারা নিউক্লিয়ার সেন্সরের মাধ্যমে খেয়াল করে দেখে গডজিলা নিউক্লিয়ার বোমার রেডিয়েশনের কারণে একটু বেশি চার্জ হয়ে গেছে এবং 12 মিনিটের মধ্যে তার শরীর থেকে একটা থার্মোনিউক্লিয়ার ওয়েভ বেরোবে, যার ফলে এই পুরো শহর এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে। ফলে তারা তাড়াতাড়ি করে ম্যাডিসনকে খুঁজতে শুরু করে। ম্যাডিসনকে খুঁজতে খুঁজতে তারা অর্কা পেয়ে যায়। এদিকে গডজিলা এবং গিদোরার মধ্যে ভয়াবহ লেভেলের একটা ফাইট হচ্ছিল। তখনই সেখানে মথরা এসে তার সিল্ক দিয়ে গিদোরার মাথা একটা বিল্ডিং এর সাথে আটকে দেয়, যাতে করে গডজিলার গিদোরার সাথে ফাইট করতে সুবিধা হয়। এরই মধ্যে সেখানে আবারও রোডান চলে আসে এবং মথরা এবং রোডানের মধ্যে ফাইট হতে থাকে। চারিদিকে মনস্টাররা ফাইট করছিল। তখন সেখানে এমা গাড়ি নিয়ে আসে এবং তারা সকলে মিলে ম্যাডিসনকে খুঁজতে থাকে। অপরদিকে গিদোরা শহরের পাওয়ার স্টেশন থেকে সম্পূর্ণ পাওয়ার অ্যাবজর্ব করে নেয় এবং চারিদিকে ইলেকট্রিক বিম ফায়ার করতে থাকে এবং ইলেকট্রিসিটি অ্যাবজর্ব করার পরে গিদোরা তার ফুল পাওয়ারে চলে আসে এবং সে গডজিলাকে নিয়ে আকাশে উড়ে যায় এবং 1000 ফিট উপর থেকে গডজিলাকে ফেলে দেয়। অত উপর থেকে পড়ে গডজিলা অনেক আহত হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে সেখানে পড়ে থাকে। গিদোরা গডজিলাকে মারার জন্য ইলেকট্রিক বিম ফায়ার করে। তখনই সেখানে মথরা এসে উপস্থিত হয়। মথরা সেই ইলেকট্রিক বিমটা নিজের উপরে নিয়ে নেয়, ফলে মথরা সেখানে মারা যায়, কিন্তু মথরার শরীর থেকে নিউক্লিয়ার পার্টিকেলস গুলো এসে গডজিলা শরীরের উপরে পড়তে থাকে এবং আমরা দেখতে পারি গডজিলা ধীরে ধীরে হিল হতে থাকে, কিন্তু এখনো গডজিলা অনেক উইক স্টেজে রয়েছে। এদিকে গিদোরা গডজিলাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য তার উপরে অনেক বাজেভাবে আক্রমণ করতে থাকে। এদিকে এমা এবং মার্ক তাদের মেয়েকে পেয়ে যায় এবং গডজিলার এই অবস্থা থেকে তারা অর্কাকে অ্যাক্টিভেট করে দেয়, ফলে গিদোরা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে এবং তাদের দিকে এগোতে শুরু করে। ফলে এমা নিজেকে স্যাক্রিফাইস করে এবং ম্যাডিসন এবং মার্ককে একটা হেলিকপ্টারে করে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং সে একটা গাড়িতে করে অর্কাকে নিয়ে অন্যদিকে যেতে থাকে, যাতে করে গিদোরা তার পিছু করে। এদিকে গডজিলা শরীরের নিউক্লিয়ার রেডিয়েশন ধীরে ধীরে অনেক পরিমাণ বাড়তে থাকে এবং সকলে সেই শহর থেকে বেরিয়ে যায়। অপরদিকে এমা অনেক বাজেভাবে ফেঁসে যায়। তার উপরে গিদোরা আক্রমণ করবে, তখনই আমরা দেখতে পাই গডজিলা তার ফাইনাল ফর্মে চলে এসেছে। তার পুরো শরীর থেকে আগুন বেরোচ্ছে। তখন গিদোরা গডজিলার উপরে তার ইলেকট্রিক বিম ফায়ার করে, কিন্তু গডজিলার এতে কিছুই হয় না। গডজিলা এই মুহূর্তে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, তার শরীর থেকে যে রেডিয়েশন এবং হিট বেরোচ্ছে তার ফলে তার আশেপাশের বিল্ডিং গুলো সম্পূর্ণ গলে যাচ্ছে এবং গিদোরা এই মুহূর্তে গডজিলার সামনে কিছুই না। গডজিলা তার শরীর থেকে একটা থার্মোনিউক্লিয়ার ব্লাস্ট করে, যার ফলে গিদোরার ডানা এবং দুটো মাথা সাথে সাথে ভস্ম হয়ে যায়। এরপরে গডজিলা গিদোরার বুকের উপরে পাড়া মেরে সেখানে মেরে ফেলে এবং গিদোরার যে অপরার একটি মাথা ছিল সেটাও সে তার অ্যাটমিক ব্রেথের সাহায্যে ধ্বংস করে ফেলে এবং গডজিলা আবারও টাইটান্সদের কিং হয়ে যায়। সেখানকার সবগুলো মনস্টার গডজিলার সামনে মাথা নত করে দেয়, কিন্তু রোডান গডজিলার সামনে তার মাথা নত করতে চাচ্ছিল না, কিন্তু গডজিলার এক হুঙ্কারে সে তার সামনে মাথা নত করে দেয়। এরপরে গডজিলা আবারও সমুদ্রের নিচে চলে যায় এবং অন্য সকল মনস্টাররাও তাদের নিজেদের জায়গায় ফেরত চলে যায়। এরপরে ধীরে ধীরে পৃথিবী তার আগের কন্ডিশনে ফেরত চলে আসে এবং অনেক জায়গাতে এরকমও দেখা যায় সেখানকার ইকোসিস্টেম আগের থেকে আরো অনেক ভালো হয়ে গিয়েছে। এরই মধ্যে জোনা এবং তার লোকজন ইসলা ডেমারার একটা আন্ডারগ্রাউন্ড মার্কেটে গিয়ে পৌঁছেছে। সেখানকার একজন জেলে গিদোরার কাটা মাথা পেয়েছে, সেটা দেখে জোনা বলে সে এটা কিনতে চায় এবং এরই মাধ্যমে এই সিনেমাটা শেষ হয়।